এবং বর্তমান মাদারপুর পঞ্চায়েত মামুনপুর পঞ্চায়েতের উপপ্রধান অশোক হালদার, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা টিচার শিক্ষা শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকে এবং ওয়েলফেয়ার সোসাইটি যারা সদস্য সদস্যরা আছে তাদেরকে আমার প্রিয় ছাত্রছাত্রীদের যথাযথ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি। আজকে শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, এটা আমরা জানি। আমাদের ছোটবেলায় এই দিনগুলো উদযাপন হয়নি, যদিও 1952 সালে আমাদের জন্মের আগেই 21শে ফেব্রুয়ারি দুর্ঘটনা ঘটে গেছে, তবু আমাদের সময়ে আমাদের এটা পালন করতে হতো। আমরা পালন করেছি বলতে পারেন যখন শিক্ষক হয়েছি বা পেশাতে আমরা এসে গেছি, তখন 21শে ফেব্রুয়ারি আমরা পালন করা শুরু করেছি। কেন? আসলে আমি একটু যেহেতু ইতিহাস কেউ বলে আমি সামান্য একটু কাজ করে যাব। একটা কথা বলে রাখি, যেহেতু একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম, কিছু ডেকোরাম সবসময় মেনটেন করি। কোন অনুষ্ঠানে গেলে সে দিকেই চাই। আর তার কারণ হচ্ছে যে আমি আমার বিদ্যালয়ে কোন শিক্ষক কোন ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে বাইরে এসে দিতাম একদম, যে যাবে আগে চলে যাক, বর্তমানে কিছু শেষ অব্দি থাকতে হবে। সেই অভ্যাসটা হয়ে গেছে। আর এই দেশবন্ধু বিদ্যালয়ে কিন্তু আমার একটু যোগাযোগ ছিল একটা সময়। এখানে শিক্ষক বিধানদা ছিলেন আমাদের সিনিয়র। একটা সময় আমি গার্লসের একটু সম্পাদক ছিলাম একটু সময়। যাই হোক, সেটা হচ্ছে ভারতবর্ষ যখন বা ভারত যখন বিভাজিত হল, লাহোর প্রস্তাব অনুযায়ী যে পাঞ্জাব এবং বাংলাদেশকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে, দিয়ে সেটা মুসলিম কান্ট্রি জিন্নার দখলে চলে যাবে। এই সময়ে ফার্স্ট এই ভাষা নিয়ে যে আন্দোলনটা হলো, তার প্রথম উত্থাপন করে বসলেন 24শে জুলাই 1947 সালে আলিগড় মুসলিম হিন্দু ইউনিভার্সিটির উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ। তিনি বললেন উর্দুকে আমাদের পাকিস্তানের রাষ্ট্র। আপনারা দেখছেন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেলে। পূর্ববঙ্গে তখনকার এখানকার সাহিত্য ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ, তিনি ওখানকার আজাদ পত্রিকায় তিনি লিখে দিলেন। সেই দিনই পরের দিন প্রকাশিত হলো যে না, বাংলাকেই এই নতুন যে পাকিস্তান হবে তার মাতৃভাষা করতে হবে। কারণ তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে তার কারণ হচ্ছে সেই সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব বাংলা তখনও স্বাধীনতা আসেনি। 21শে জুলাই তাৎপর্য স্যার বোঝাচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ বলছেন আর মাত্র 3.27 কি 2.5 এরকম উর্দু ভাষী, অর্থাৎ পশ্চিম পাকিস্তান যেটা হয়েছে তাদের সবাইও উর্দু ভাষী নয়। তাহলে কিভাবে এই যে নতুন যে গঠন হচ্ছে সেখানে আমরা বাংলা ভাষাভাষী যারা আছে তারা কেন আমাদের রাষ্ট্রভাষা হবে না? এই নিয়ে শুরু হয়েছিল। আমি বেশি বিস্তারিত অবদান। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর পাকিস্তান গণপরিষদে তখন কুমিল্লা থেকে পাকিস্তান গণপরিষদে নির্বাচিত হয়েছিল এক বাঙালি ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ওখানে প্রস্তাব করেছিলেন যে ঠিক আছে, উর্দু রাষ্ট্রভাষা আছে, কিন্তু বাংলাকেও আমাদের এই গণপরিষদের ভাষা বাংলা ভাষাকে গণপরিষদে অ্যালাউ করা হোক, যে আমরা এখানে যাতে বাংলায় বলতে পারি। তখন গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছি। আর খাজা নাজিমুদ্দিন ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তারা দুজনে বিরোধিতা করলেন, করে এটা বাক্সে দিল। যাই হোক, এরপরে যেটা হয়েছিল 1948 সালে এটা মার্চ মাসে
মোহাম্মদ আলী জিন্না, আমি একটু গ্যাপে গ্যাপে বলে যাচ্ছি কারণ এখন আর বেশি বলার কোনো প্রয়োজন নেই। 1948 সালের মার্চ মাসে 19শে মার্চ মোহাম্মদ আলী জিন্না এলেন ঢাকা। তিনি এসে 21শে মার্চ একটা রেসকোর্স ময়দান আছে বাংলাদেশের, সেখানে তিনি বললেন যে একমাত্র উর্দু ভাষায় বাংলাদেশের রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, অন্য কোনো ভাষা না। ঠিক সেটাই তিনি আবার 24 তারিখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন ছিল, সেই সমাবর্তনে গিয়ে তিনি পুনরায় বললেন উর্দু will be only the state language of পাকিস্তান। সেখানেই ছাত্ররা প্রতিবাদ করে। এই শুরু হতে এরপরে লিয়াকত খান মারা যাওয়ার পরে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, তিনি পাকিস্তানের প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আসলেন হয়ে তিনি এই 1952 সালে, এর আগে কিন্তু 1951-তে আদরের গুলিতে নিহত হয়ে গেছেন লিয়াকত আলী খান, তিনি আসলেন বাংলাদেশে যেখানে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি এসেও রেসকোর্স ময়দানে বলে দিলেন যা একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, কোনো বাঙালি রাষ্ট্রভাষা হবে না। তখন এটা তো স্বাভাবিক কথা, যেখানে বাংলা ভাষাভাষী এত এবং বাংলায় যারা কথা বলে, হঠাৎ যদি তাদের শিক্ষার ভাষা উর্দু হয়, বাংলা যদি না হয়, তাহলে তো পরবর্তী প্রজন্ম পিছিয়ে যাবে। সেই কারণে ছাত্ররা প্রতিবাদ নামলো এবং 1952 21শে ফেব্রুয়ারি এই ঘটনা ঘটল। তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। শুধু তাদের নয়, এই ভাষাভাষী একটু আগে বুদ্ধ বলে গেছে, হ্যাঁ 1961 সালে আসামে এক সময় ছিল বাংলা ভাষা, মেজরিটি ছিল বাংলা, কারণ বাংলা বিহার উড়িষ্যাতে এক সময় বাংলা ছিল, বৃহত্তর বাংলা, প্রচুর বাঙালি বাস করে, বাংলা ভাষা ছিল, সমস্ত কাজকর্ম বাংলা ভাষায় হতো। তারা ঘোষণা করলো যে না, বাংলাকে আর এই ভাষা ব্যবহার করতে দেওয়া হবে না। তখন 1961 সালে সেই 19শে মে ওরা একটা আচার বাংলা সংসদ বলে একটা গঠন করেছিল ওই 1961 সালে 5ই ফেব্রুয়ারি, আর 1961 সালের ওই 19শে মে ওখানে ওরা যখন হরতাল ধর্মঘট করলো, প্রতিবাদ করলো, গুলি চালালো, 11 জন শহীদ হয়েছে। তার মধ্যে একটি ছিলেন প্রথম ভাষা শহীদ হিসেবে, তাকে বলা যায় কমলা ভট্টাচার্য। এই আমাদের ইতিহাস। কিন্তু আগে পূর্ববঙ্গ, মনে রাখবেন যখন এই ভাষা আন্দোলন হয়েছে কিন্তু তখন পূর্ব পাকিস্তান হয়নি, তখন নাম পূর্ববঙ্গ। পূর্ব পাকিস্তান নাম হয়েছে 1955 সালে, পূর্ববঙ্গ পাকিস্তান হয়েছে। এই প্রথমে ওরা এই 1952 পর থেকে এটাকে শহীদ দিবস হিসাবে পালন করে চলত। তারপরে যখন এখানে বুদ্ধ বলে গেছেন, আসলে কানাডায় দুটো প্রবাসী বাঙালি ছিল মুসলিম, একজনের নাম মনে রাখা আমার খুব সহজ, কারণ এই নামে এক বিজ্ঞানী ছিলেন যিনি নোবেল প্রাইজ পেয়েছেন পাকিস্তানের, আব্দুস সালাম, বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন পদার্থবিজ্ঞান, আব্দুস সালাম বলে একজন নামে ছিল। আর রফিকুল ইসলাম, এই রফিকুল ইসলামের নাম আমার মনে রাখতে খুব সহজ। মনে রাখবে, কোনো কিছু মনে রাখতে গেলে যদি আমরা একটা সংযোগ স্থাপন করি, মনে রাখতে অনেক সুবিধা হয়। তোমরা এখন রফিকুল ইসলাম এই নাম, এই রফিকুল ইসলামের কাছাকাছি আমাদের এখন একটা নাম আমরা খুব দেখতে পাই, শফিকুল ইসলাম। এই রফিকুল ইসলাম নাম মনে রাখতে অসুবিধা নেই। এরা চেষ্টা করলো, এরা কানাডাতে একটা সংগঠন করেছিল ল্যাঙ্গুয়েজে, সেই সংগঠন থেকে তারা প্রপোজাল দিয়েছিল, কিন্তু ওখান থেকে জানলো, বললো যে ইউনেস্কো, যেটা আমাদের ইউনেস্কো, সেখানে ওরা প্রপোজাল দিয়েছিল। প্রথমে গিয়েছিল ইউএনওতে, যেখানে তখন কফি আনান ছিলেন হচ্ছেন রাষ্ট্রসংঘের চেয়ারপারসন। উনি বললেন যে এটা ইউনেস্কো হতে যেতে হবে। তারাই গিয়ে, কিন্তু তাদের ওই সংগঠন থেকে হয়নি। জানা গেল এটা কোনো সংগঠন দিলে হবে না, একটা দেশ যদি প্রপোজাল দেয় তাহলে এটা হতে পারে। বাংলাদেশে তখন হাসিনা সরকার, তিনি সরাসরি জানতে পেরে এটা আবেদন করে দিল এবং ফ্রান্সে, নট কানাডাতে, ফ্রান্সে 30তম অধিবেশন বসেছিল ইউনেস্কো ফ্রান্সে। সেই দিনই তারা, যেদিন শুরু হয় সেই দিনই এই প্রস্তাব হাসিনার পক্ষ থেকে বলে গিয়েছিল। তারপরে ওখানে বাংলাদেশ
সেই প্রপোজালে বাংলাদেশ সহ ভারত সহ 17টা দেশের অনুমোদনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হলো। আমরা পালন করছি, কিন্তু ভাবছি কি যে বাংলা ভাষা আমাদের সঙ্গে, মাতৃভাষা তো সবার, যার যার মাতৃভাষা তার কাছে বড়। আমরা ভাবছি কি যে মাতৃভাষা আমাদের বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে কিনা। অন্তত আমি তো বলতে পারি যে আমাদের প্রচুর ছেলে মেয়ে, এটা আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, বন্ধু বান্ধবকে দেখেছি, যারা তো এককালে বাংলা ভাষা পড়ে, বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, তারা তো বাইরেও বিদেশেও গেছে, ইংরেজিতেও পড়িয়েছে, কোনো অসুবিধা হয়নি তো। বড় তারা আমরা মাতৃভাষার মাধ্যমে পড়তাম বলে বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে, তখন বিদ্যালয়ের যা পরিবেশ ছিল, বিদ্যালয়ে যা শিখতাম আমাদের সেটা মনে থাকতো, আমরা জানতে পারতাম। বাড়িতে কিন্তু আমাদের মাস্টারমশাই ছিল না, তদানীন্তন একটা ক্লাসে 60 জন 70 জন থাকলে 10 জন ছেলে মাস্টারমশাই থাকতো, বাকি ছেলেদের থাকতো না। আমরা স্কুল থেকেই পড়াশোনা করেছি এবং আমি গর্ববোধ করি যে মহেন্দ্র স্কুলের ছাত্র হয়েছিলাম বলে এবং পরে রমনা রামকৃষ্ণ মিশনে পড়েছি বলে আমি আজকে এই জায়গায় এসে পড়েছি। আমাদের মাস্টারমশাই এমন ছিলেন যে ফিজিক্স পড়াতেন, আমাদের বিদ্যালয়ের মধ্যে ফিজিক্স মুখস্থ হয়ে যেত, পরে হতো না। নৈহাটি মহেন্দ্র স্কুলের ছাত্র আমিও ছিলাম, আমিও নৈহাটি মহেন্দ্র হাই স্কুলে পড়াশোনা করেছি। এমন কোনো বছর আমরা পাইনি। এখন কি হচ্ছে দেখবে, আমি ইদানিং দেখেছি, ইদানিং রিসেন্ট একজন গার্জিয়ানের সঙ্গে কথা হয়েছে, সে একটা স্কুলের শিক্ষিকা, সে তার ছেলে মেয়েকে বাংলা স্কুলে ভর্তি করেছে, বাংলা, এবং এখানকার একটা প্রাইমারি বাংলাতে ভর্তি করেছে, আমি জানি, এখান থেকে সঙ্গীতে কাজ। সে আমার বললো, স্যার আমরা তো বাংলা ভাষায় পড়েছি, তো আমরা তো জানি, আমার ছেলেটাকে এখানে বাংলা ভাষায় ভর্তি করেছে বলে প্রাইমারিতে সবাই বন্ধুরা বলে কি করেছিস কি করেছিস। আমার অভিজ্ঞতা বলে, আমি দেখেছি, আমি একটু টিউশনই করি এখন অবসরের পর, আমি দেখেছি যে সমস্ত ছেলে মেয়েগুলো বাংলা ভাষায় শিখছে, বাংলা ভাষায় পড়াশোনা করছে, তারা যতটা বুঝতে পারে, সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে যারা ইংলিশ মিডিয়াম গুলোতে আছে তাদের কিন্তু একটু বুঝতে অসুবিধা হয়। ইংলিশ মিডিয়ামে পড়লো বলেই যে বিশাল হয়ে গেল তা না, হয় কারা, যাদের বাড়িতে ইংরেজি ভাষাটা বোঝানোর মতো লোক থাকে, সেই বাড়ির ছেলে মেয়ে যদি যায় তাহলে তার সেটা বলতে হতে পারে। কিন্তু এখন দেখি বাড়িতে হয়তো ফার্স্ট জেনারেশন পড়ছে, তারাও ইংলিশ মিডিয়ামে চলে গেছে, কি করে হবে? যাই হোক, আমি বলবো যে বাংলা ভাষা কিন্তু সমৃদ্ধ হচ্ছে, হয়তো অন্য একটা ভাষা সমৃদ্ধ হয়, কিন্তু অন্য কোনো ভাষা যখন ইনপুট করা হয়, আমরা কিন্তু অনেক ইংরেজি শব্দ ইনপুট করে দিয়েছি, তেমনি ইংরেজিতেও কিন্তু অনেক বাংলা শব্দ কর্তা এগুলো ইনক্লুড হয়ে গেছে, ভাষা সমৃদ্ধ হয়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক ছেলে মেয়ে বাংলা বলতে পারে, লিখতে পারে না। এটা কিন্তু আমাদের মাতৃভাষার প্রতি বর্তমান সমাজ কাঠামোয় যথাযথ আমাদের দায়িত্ব পালন করছে না। আমি আশা করব যারা আছেন, অভিভাবকরা ভাববেন, বা অনেক শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের ভাবাবেন যাতে বাংলা ভাষাটা আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এখানকার স্কুলগুলোর অবস্থা জানেন, সব ইংরেজিতে দৌড়েছে, সব ইংরেজিতে দৌড়েছে। এই সমস্ত স্কুলগুলো দমন করতো, গরিবা স্কুল, মহেন্দ্র স্কুল, বয়েজ স্কুল, দেশবন্ধু স্কুল, জুনিয়র স্কুল, প্রচুর ছাত্র ছিল। ভাটপাড়ি স্কুল, বহু প্রাচীন যুগের স্কুল, ভাটকা স্কুলে একটা ছাত্র নেই, ওরা ট্রাইব দিচ্ছে ছাত্রের জন্য। কেন হচ্ছে দেখুন, আমার গার্জিয়ানেরও বহু আছে, ত্রুটি আছে, রাজনৈতিক ব্যবস্থার ত্রুটি আছে। একটা স্কুলে 3,500 স্টুডেন্ট, একটা স্কুলে 3,500 স্টুডেন্ট, বসার জায়গা নেই, জ্ঞান হচ্ছে, তবু আমি চাইছি আমার ছেলেটাকে ভর্তি করবো। আমার অভিজ্ঞতার একটা কথা বলে আমি শেষ করে দেবো। এই যত স্কুল আছে, এই ছাত্রগুলো যদি থাকতো, গরিবা স্কুলে প্রচুর ছাত্র থাকতো, ভাটপাড়া স্কুলে প্রচুর ছাত্র থাকতো, আসলে আমাদের